আজকের ভিডিওতে আমরা তাপগতিবিদ্যার একাদশ পর্বতে কার্নো ইঞ্জিন সম্বন্ধে বা কার্নো চক্র সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে জানবো যে কার্নো চক্র বা কার্নো ইঞ্জিন কিভাবে কাজ করে। এটি একটি আদর্শ প্রত্যাবর্তনযোগ্য তাপীয় চক্র, রিভার্সেবল প্রসেস। এখানে আহ, আহ, তাপ ইঞ্জিন উচ্চ তাপমাত্রা উৎস থেকে তাপ গ্রহণ করে এবং সেটাকে কাজে রূপান্তরিত করে, এবং অবশিষ্ট যে তাপটা থাকে সেটা নিম্ন যে তাপ রিজার্ভার বা তাপ আধার থাকে সেখানে বর্জন করে। আহ, তো কিভাবে আমরা সাইকেলটা চক্র করে, তো এখানে যে চারটে প্রসেসে হচ্ছে কার্নো ইঞ্জিনটা কাজ করে, সেই চারটে প্রসেসগুলি হলো। তো প্রথমে হচ্ছে এই যে এখানে চারটে প্রসেস চিত্র দেওয়া হয়েছে, এটা একটা ইঞ্জিনের পিস্টন সিলিন্ডারের যে ক্রিয়াকর্ম সেটা এখানে দেখানো হয়েছে, যে কিভাবে কাজগুলো হয়। আহ, প্রথম প্রক্রিয়াটা হচ্ছে যে এটাকে আমরা প্রসেস 1 2 ধরছি, যেখানে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়াতে তাপ হচ্ছে গ্রহণ করে। এই যে হিট রিজার্ভার এখান থেকে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় তাপ গ্রহণ করে। আহ, যেহেতু এখানে তাপ গ্রহণ করে, তো এর পিস্টন বা সিলিন্ডারের মধ্যে যে গ্যাস থাকে, সেই তাপ গ্রহণের ফলে আমরা জানি যে গ্যাস যদি তাপ দেওয়া হয় গ্যাসের প্রসারণ ঘটে। সেম একইভাবে এখানে এই পিস্টন সিলিন্ডারের মধ্যে গ্যাসটা প্রসারিত হবে এবং পিস্টন থেকে কিছুটা পরিমাণ আগের দিকে ঠেলবে। এরপর একে হচ্ছে যেহেতু তো এই সিলিন্ডারের মধ্যে ফুয়েল দেওয়া হয়। এই ফুয়েল মানে যে জ্বালানি দেওয়া থাকে বা পেট্রোল বা ইথানল বা বিভিন্ন রকম যে জ্বালানি দেওয়া থাকে, ওইটা হিট বা তাপ গ্রহণ করার ফলে ওটা জ্বলে যায়। যেহেতু জ্বলে যাওয়ার ফলে প্রচুর পরিমাণে হিট জেনারেট করে, এবং এখানের মধ্যে যে গ্যাস হয় সেটা আহ, রুদ্ধতাপ প্রক্রিয়ার মাধ্যমে প্রসারিত হয়। রুদ্ধতাপ প্রক্রিয়া মানে এখানে হচ্ছে ধরে নেওয়া হয় যে এখানে যে তাপটা আহ, উৎপন্ন হলো সেটা চারপাশের মধ্যে যাবে না। তো না যাওয়ার ফলে কি প্রচুর পরিমাণে তাপ গ্যাসটাকে খুব পরিমাণ প্রসারিত করবে, এবং তার ফলে কি হবে, পিস্টনটাকে ঠেলে উপরের দিকে নিয়ে চলে যাবে। তো এটা হলো এর ফলে এইভাবে হচ্ছে প্রসারিত হয়। 3 নম্বরে কি হবে, আহ, ওই তাপটাকে যে পরিমাণ প্রচুর পরিমাণ তাপ এটা হলো, সেটাকে আবার বর্জন করবে। বর্জন করার পর তাপ বর্জন করে, বর্জন করার পর হচ্ছে ওটাকে হচ্ছে কি আবার রুদ্ধ প্রক্রিয়াতে 4 to 1 প্রসেস, এটা আবার সংকোচন হবে। আবার পুনরায় এটা আহ, ফিরে আসবে, যেহেতু বর্জন করার পর ঠান্ডা হয়ে যাবে, গ্যাসটা আবার সংকুচিত হবে, সেই জন্য সিলিন্ডারটা আবার ফিরে আসবে। তো এটা হলো প্রেসার প্লাস আয়তনের হচ্ছে চাপ আয়তনের লেখচিত্র। এখানে 1 2 প্রসেস হলো হচ্ছে রিভার্সাল মানে সমষ্ণ প্রক্রিয়ায় তাপ গ্রহণ করা হচ্ছে, যে Q1 তাপ গ্রহণ করা হচ্ছে। আর 2 to 3 প্রক্রিয়াতে হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ায় প্রসারিত হচ্ছে, যে এর মধ্যে যে এক্সপানশন মানে প্রসারিত হওয়ার কাজ করা হচ্ছে সেটা হচ্ছে WE। আর 3 to 4 প্রসেসে হচ্ছে তাপ বর্জন করা হচ্ছে Q2। আর এরপর আবার 4 to 1 প্রসেসে হচ্ছে পিস্টনটা ফিরে আসার জন্য কিছুটা পরিমাণ কাজ সিস্টেমের উপর নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে WP। এরপর আমরা কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় করব। তো প্রথম হচ্ছে প্রসেস 1। প্রসেস 1-এ কি হচ্ছে, সমষ্ণ প্রক্রিয়াতে তাপ গ্রহণ হচ্ছে। তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র যে আমরা লিখতে পারি যে Q12 ইকাল টু U2 - U1 প্লাস W12। যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া বা সমতাপীয় প্রক্রিয়া, তার জন্য এখানে যে অভ্যন্তরীণ শক্তি সিস্টেমের সেটার কোনো পরিবর্তন হবে না। সেই জন্য এখানে W1 = W2 হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে Q12 মানে যে হিট যে গ্রহণ হচ্ছে Q1, সেটা যে কাজ করা হচ্ছে, যে কাজ হবে ওই প্রক্রিয়ায়, সেটা সমান হবে। তো Q1 = W1/W2। W12 এবার প্রসেস 2 3-তে
আহ, এটা রুদ্ধতাপ প্রক্রিয়া। সেজন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র যে আমরা লিখতে পারি যে Q23 ইকুয়াল টু ইউ থ্রি মাইনাস ইউ টু প্লাস W23। যেহেতু এটা রুদ্ধতাপ প্রক্রিয়া, সেখানে Q23 ইকুয়াল টু জিরো। সেই জন্য এর সমীকরণটা আসবে জিরো ইকুয়াল টু U3 - U1 প্লাস W23। এরপর প্রসেস 3 4 থেকে আমরা যদি তাপগতিকের প্রথম সূত্র অনুযায়ী, এটা 3 4টা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়াতে তাপ বর্জন করা হচ্ছে। তো একইভাবে এখানে অভ্যন্তরীণ শক্তি U3 = U4 হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে -Q2 = -W34। তো প্রসেস 4 1 থেকে আমরা লিখতে পারি তাপগতিবেগের প্রথম সূত্র Q41 = এটা রুদ্ধ প্রক্রিয়াতে সংকুচিত হচ্ছে U1 - U4 - W41। যেহেতু রুদ্ধতাপ প্রক্রিয়া, তাই এখান থেকে Q41 = জিরো। তো এখান থেকে হচ্ছে জিরো ইকাল টু U1 - U3 = W41। তো এই কোশ্চেন নম্বর 4। সমীকরণ 1 2 3 এবং 4 যদি একসঙ্গে আমরা যোগ করি, তাহলে এখান থেকে আমরা পাবো যে Q1 - Q2 = W নেট, মানে মোট যে কাজটা হচ্ছে আহ, সেটা হচ্ছে উৎস থেকে যে তাপ গ্রহণ করছে আর নিম্ন উৎস থেকে যে তাপ বর্জন করছে, তাদের পার্থক্যের সঙ্গে সমান। তো আমরা লিখতে পারি কর্মদক্ষতা এফিসিয়েন্সি ইকাল টু আউট বাই ইনপুট। তো এখানে আউটপুট হচ্ছে W নেট, ডিভাইড বাই Q1 হচ্ছে ইনপুট। আর পরম তাপমাত্রা স্কেল থেকে আমরা জানি যে Q2 / Q1 = P2/T1। তো এখানে যদি আমরা এই ইকুয়েশন আমরা এটা বসাই, তাহলে আমরা পাবো এফিসিয়েন্সি ইকাল টু 1 - T2/T1। তো এটাই হলো কার্নোট চক্রের হচ্ছে কর্মদক্ষতার ফর্মুলা। তো এই দুটো ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি যখন হচ্ছে আমাদের প্রবলেমেতে তাপ দেওয়া থাকবে, তখন আমরা তাপের মান বসিয়ে আমরা কর্মদক্ষতা বের করতে পারবো। আর যখন আহ, তাপমাত্রা দেওয়া থাকবে, তখন আমরা এই ফর্মুলা ব্যবহার করে কর্মদক্ষতা নির্ণয় করতে পারবো। এরপর আমরা কার্নোইঞ্জের উপপাদ্য জানবো। এখানে হচ্ছে উপপাদ্যটি হলো একই উচ্চ ও নিম্ন তাপমাত্রা উৎসের মধ্যে কাজ করা সব তাপ ইঞ্জিনের মধ্যে কার্নো ইঞ্জিনের দক্ষতা সর্বাধিক। তো একই উৎস এবং শীতলাধার তাপমাত্রার মধ্যে পরিচালিত, মনে করি আহ, একটি উচ্চ তাপমাত্রা এবং শীতলাধার তাপমাত্রার মধ্যে পরিচালিত দুটি তাপ ইঞ্জিন, একটা হলো ইএ এবং আরেকটা হলো ইবি। যেখানে আমরা ধরছি ইবি একটি প্রত্যাবর্তনযোগ্য ইঞ্জিন। আরও আমরা ধরছি যে প্রাথমিক আমরা ধরে নিচ্ছি যে ইঞ্জিন এর কর্মদক্ষতা ইঞ্জিন বি এর থেকে বেশি। তাহলে আমরা লিখতে পারি যে ইঞ্জিন এর কাজ ইঞ্জিন বি এর থেকে বেশি হবে, মানে WA > WB। তো এরপর তাপ ইঞ্জিনটিকে যে এই যে ইএ তাপ ইঞ্জিনটা ইবি যে তাপ ইঞ্জিন, সেটাকে আমরা উল্টো দিকে ঘুরিয়ে দিলাম। আর এই যে ইঞ্জিনটা, এটাকে হচ্ছে যে ইএ ইঞ্জিন থেকে যে কাজ পাওয়া যাবে সেটা দিয়ে পরিচালিত করা হবে। যেহেতু ইঞ্জিনের কাজ ইঞ্জিন বি এর থেকে বেশি, সেই জন্য ইঞ্জিন এ থেকে যে কাজটা পাওয়া যাবে সেটা ইঞ্জিন বি কে চালিত করতে কোনো প্রবলেম হবে না। তো ইঞ্জিন বি হচ্ছে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যে আমরা যে হিট ইঞ্জিন তাপ ইঞ্জিন চালু করার জন্য যে দুটো তাপের প্রয়োজন হয়, একটা হচ্ছে উচ্চ তাপ, একটা নিম্নচাপ। তো এখানের থেকে আমরা যদি যে ইঞ্জিন এ কে চালানোর জন্য কোনো উচ্চ তাপের প্রয়োজন হবে না, ডাইরেক্ট আমরা ইঞ্জিন বি থেকে যে তাপ উৎপন্ন হবে সেটা দিয়ে চালাতে পারবো। এবং কাজ পাবো। কিন্তু বিজ্ঞানী কেলভিন বলে গেছে যে কোনো তাপ ইঞ্জিন চালাতে গেলে আমাদের উচ্চ ও নিম্ন দুটো তাপ তাপ ও উৎসরই প্রয়োজন। তো সুতরাং এইভাবে হচ্ছে কোনো ইঞ্জিনকে চালানো যাবে না।
তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আগের ধারণা যে ইঞ্জিন এর কর্মদক্ষতা ইঞ্জিন বি এর থেকে কর্মদক্ষতার থেকে বেশি, এটা ঠিক নয়। কারণ যদি ঠিক হতো আহ, তাহলে এই প্রক্রিয়া চালা যেত, কিন্তু বিজ্ঞানী কেলভিনের জন্য বলে গেছেন যে এটা এইভাবে সম্ভব নয়। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কার্নো উপপাদ্যের অনুযায়ী যে রিভার্সেবল ইঞ্জিন, তার কর্মদক্ষতা সবসময় বেশি হবে। তো আজকের এখানেই শেষ করলাম।